4 থেকে 6 জন। তো এরকম 3টে গাড়ি বলা হয়েছে আমাদের, যেহেতু আমাদের টোটাল 15 জন মতন আছে। এর মধ্যে ট্যাক্স, রোড ট্যাক্স আর ওয়েলফেয়ার ফি অ্যাড করে টোটাল এক একজনে 187 টাকা করে পড়লো। ঘুরে এলাম আমরা অনেকটা, গিয়ে বেশ কিছু দেখলাম। এখন আবার আরেকটা স্পটে যাচ্ছে। এই যে এখানে দাঁড়াও 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 দাঁড়াও, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। বড় আছে, বড় বড় একটা সিঙ্গারা, ওই সিঙ্গারাটা সবাইকে তাড়া করছে। ওটা ফুটবিয়াল, ফুটবিয়াল মাছ খায়। আচ্ছা, আলু পরোটা করে চাটা খেয়ে হেভি লাগছে, মাথা ব্যথা ছেড়ে যাচ্ছে। গুড মর্নিং। আজ 23শে মে 2025। আমরা এখন আছি কাজিরাঙাতে। অ্যাকচুয়ালি কালকে অনেক রাতে আমরা এসে পৌঁছেছি কাজিরাঙা, প্রায় 11টা বেজে গেছিলো আমাদের ঢুকতে ঢুকতে। তারপর কারোরই সেরকম কোনো এনার্জি ছিল না, ডিনার করে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। এখন বাজে 7:30। আমরা রেডি মোটামুটি, বেরোবো জিপ সাফারির জন্য, জঙ্গল সাফারি, যেটা কাজিরাঙার মেন অ্যাট্রাকশন। আমরা যে প্রপার্টিটা উঠেছি সেই প্রপার্টিটা হচ্ছে অরণ্য ট্যুরিস্ট লজ, যেটা হচ্ছে আসাম গভর্নমেন্টের। কালকে এত রাতে এসছি, তারপর খাওয়া দাওয়া করে আর সেরকম সুযোগ হয়নি যে আপনাদের দেখাবো রুমগুলো। আমি আজকে দেখাবো আপনাদের আমার রুমগুলো কীরকম, প্রপার্টিটা কীরকম। বিশাল বড় এরিয়া জুড়ে আসাম গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট, দারুণ প্রপার্টি। আপাতত একটু দেখুন কীরকম জায়গাটা। এটা হচ্ছে মেন বিল্ডিং। এখানে প্রচুর বড় এরিয়া, আর এখানে অনেক রকম রুমের ফেসিলিটি আছে। নর্মাল রুম আছে, কটেজ আছে, প্রত্যেকটা ডিটেলস আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। আর যেহেতু 23শে মে, মোটামুটি বর্ষা ঢুকে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে যে মেন অ্যাট্রাকশন যেটা হাতি সাফারি, সেটা এখন বন্ধ আছে। তো শুধু যে জিপ সাফারি সেটাই এখন চালু আছে, তাও বেশি দিন চালু থাকবে না, 31শে মে পর্যন্ত চলবে। তো সেখানে অপশান লিমিটেড। তো জিপ সাফারিটাই আমরা শুধু এখন করব, যেহেতু হাতি সাফারিটা বন্ধ আছে। হাতি সাফারি যদি ওপেন থাকতো তাহলে সেটা অনেক সকাল থেকে শুরু হতো, 5:30 টাকা শুরু হয়। জিপ সাফারিটা একটু লেটে শুরু হয়। সেই হচ্ছে জিপ সাফারির গাড়ি, ফুটখোলা গাড়ি। এই একটা গাড়িতে ম্যাক্সিমাম 6 জনকে অ্যালাউ করে, 4 থেকে 6 জন। তো এরকম 3টে গাড়ি বলা হয়েছে আমাদের, যেহেতু আমাদের টোটাল 15 জন মতন আছে। এই গাড়ি করে যাব। এখানে 2টো গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, আরেকটা গাড়ি আসছে। আর বেশি দেরি করা যাবে না, বেরিয়ে পড়তে হবে জঙ্গল সাফারির জন্য, কেন অলরেডি 7:30 বেজে গেছে। 7:30 থেকে এদের প্রথম গাড়ি স্টার্ট হয়। একটা গাড়ি বেরিয়ে গেছে, নেক্সট গাড়িতে বেরোবো আমরা। চলুন যাওয়া যাক কাজিরাঙা জঙ্গল সাফারি। কাজিরাঙা জিপ সাফারি বুক করা যায় দুভাবে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনারা যে হোটেলে উঠবেন সেই হোটেলের কর্তৃপক্ষের সাথে কথা বলে বুকিং করে নেওয়া। ওরাই আপনাদের সাফারি যাওয়ার দিন জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে আপনাদের খরচ অনেকটাই কম পড়বে, আনুমানিক 2300 থেকে 2500 টাকার মধ্যে গাড়ি প্রতি। এছাড়াও অনলাইনে অনেক প্রাইভেট কোম্পানির মাধ্যমে বুকিং করা যায়, যার খরচ আনুমানিক 4500 থেকে 5000 টাকার মধ্যে ঘোরাফেরা করে সিজন হিসাবে। আর হাতি সাফারি যদি করতে চান তার জন্য খরচ পড়বে জনপ্রতি 900 টাকা করে, যার বুকিং জঙ্গলে ঢোকার কাউন্টার থেকে করে নিতে পারবেন। আমরা এখন কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের যে মেন এন্ট্রি পয়েন্ট, সেখানে এসে ঢুকলাম। এখানে সমস্ত গাড়ি পারমিশন করাবে, তার জন্য এখানে পেমেন্ট করে বুকিংটা করতে হবে। আর কিছু নিয়ম আছে, সেইগুলো মেনে চলতে হবে, সেইগুলো বলবে ওরা। স্পেশালি যারা ক্যামেরা বা ভিডিও ক্যামেরা নিয়ে আছে তাদের আলাদা চার্জ আছে, তো সেটা দিয়ে এদেরকে এখানে এন্ট্রি নিতে হবে। কাজিরাঙা ন্যাশনাল পার্কে মোবাইল ফোনে ছবি বা ভিডিও তোলার আলাদা কোনো চার্জ দিতে হয় না, কিন্তু আলাদাভাবে স্টিল ক্যামেরা নিয়ে যেতে চাইলে তার জন্য দিতে হবে 100 টাকা ক্যামেরা প্রতি, আর ভিডিও ক্যামেরার জন্য দিতে হবে 1000 টাকা। এই টিকিটের মূল্য খানিকটা বেশি হলেও টিকিট কেটে যাওয়াটাই শ্রেয়, কারণ জঙ্গলে ঢোকার মুখে গাড়িতে থাকা সমস্ত যাত্রীদের বেশ ভালো মতন চেকিং করা হয়। বিনা টিকিটে ক্যামেরা নিয়ে প্রবেশ করে যদি ধরা পড়েন, ফাইন বাবদ বেশ ভালো অঙ্কের মাসুল গুনতে হতে পারে।
এখানে একটা সুভিনিয়ার শপও আছে, এখনো খোলেনি যদিও, ইকো শপ। তো এখানে যারা কিছু কিনতে চায় তো কিনতে পারে। না, খুলে গেছে। এখানে সমস্ত জ্যাকেট ফ্যাকেট পাওয়া যাচ্ছে, সুভিনিয়ার শপ। ফটো, জ্যাকেট। কিছু নিয়ম কানুন এখানে লেখা আছে, যেগুলো সবাইকে মেনে চলতে হবে। কাজিরাঙা জাতীয় উদ্যান অ্যাকচুয়ালি ওয়ান হর্ন রাইনোর জন্য বিশ্ববিখ্যাত। তো এখানেও ওয়ান হর্ন রাইনোর ছবি টবি লাগানো আছে, যেটা স্পেশালি এখানকার অ্যাট্রাকশন, মেন অ্যাট্রাকশন। ওয়ান হর্ন রাইনো ছাড়াও প্রচুর জিনিস দেখা যায়, বাইসন, হাতি, বাঘও আছে। কতটা দেখা যাবে জানি না, কিন্তু আছে। কিন্তু ওয়ান হর্ন রাইনো আর বাইসন প্রচুর দেখা যায়, তো সেটাও দেখতে পাবো আশা করি। এখানে আমাদের চার্জ নিল জনপ্রতি 187 টাকা করে। তো এর মধ্যে ট্যাক্স, রোড ট্যাক্স আর ওয়েলফেয়ার ফি অ্যাড করে টোটাল এক একজনে 187 টাকা করে পড়লো, ইনক্লুডিং বাচ্চা। আর গাড়ির যে চার্জটা 2300 টাকা, সেটা গাড়ি আলাদা করে নেবে হোটেলে, যেহেতু হোটেল থেকে পিক আপ করেছে, ওরা হোটেলে আলাদা নেবে। এখানে ঢুকতে গেলে জনপ্রতি 187 টাকা করে নিচ্ছে, সব কিছু মিলিয়ে। কাজিরাঙা কর্মী ভাষা, যার অর্থ লাল হরিণ। 1908 সালে ব্রিটিশ লাট সাহেব লর্ড কার্জন পত্নী মেরি কার্জন দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান উত্তর পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত অন্যতম জীববৈচিত্র্যের একটি আঁতুড়ঘর। আসাম রাজ্যের 5টি জেলা জুড়ে অবস্থিত এই জাতীয় উদ্যানের আয়তন প্রায় 232 বর্গ কিলোমিটার। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ উপাধি পাওয়া এই জাতীয় উদ্যানে রয়েছে পৃথিবীর প্রায় 2/3 এক শিংযুক্ত গন্ডারের বসবাস। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে বুনো মোষ, হাতি, হরিণ আর বাঘ। সাম্প্রতিককালে এই উদ্যানে বাঘেদের বিচরণ বৃদ্ধি পাওয়ায় 2006 সালে এই জাতীয় উদ্যান ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবেও পরিচিতি পায়। এই সমস্ত প্রাণী ছাড়াও এখানে রয়েছে প্রচুর ধরনের দেশি ও বিদেশি পাখিদের আনাগোনা, আর রয়েছে বিশাল ফ্লোরার সম্ভার। তাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য এই জাতীয় উদ্যান অন্যতম জনপ্রিয় একটি গন্তব্যস্থল। এই জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য হাতি সাফারি ও জিপ সাফারির নির্ধারিত সময় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ফার্স্ট সাইটিং আমাদের গন্ডার। ফটোতে না একটু জুম করতে হচ্ছে। বাইসনও আছে, দেখো এই দেখো, হ্যাঁ বাইসন, পিছনে একটা বাইসন। একটা বাইসন। আচ্ছা, জলের মধ্যে অনেকগুলো আছে কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছি জলে? হ্যাঁ দেখতে পাচ্ছি আমি। জলের মধ্যে আছে, ওইদিকেও সব আছে। হ্যাঁ, এদিকেও আছে প্রচুর। এখানে দেখ, এই যে এখানে দাঁড়াও 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 এক সিং না, দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের ঢুকে সুন্দর সাইটিং হলো। ওয়ান হর্ন রাইনো দেখলাম, জলের মধ্যে ডুবে আছে, প্লাস ঢুকেই প্রচুর রাইনো, পুরো রাইনোর পাল। মানে আপাতত শুরুটা দারুণ, তাই তো? একদম ফাটাফাটি স্টার্ট। আরও সারপ্রাইজ অপেক্ষা করছে সামনে। যেটা হাতির পাল দেখতে পাই তো একদম, ওটা তো মানে বেস্ট। হাতির পাল জনপ্রিয় পাল দেখা যাক, খুব ফর দ্য বেস্ট। একদম।
চারিদিকে শুধু রাইনো আর রাইনো। ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে আছে প্রচুর রাইনো। এই কাজিরাঙাতে এর মেন অ্যাডভান্টেজটা হচ্ছে ওপেন ল্যান্ড প্রচুর আছে, যার জন্য সাইটিংটা খুব ভালো হয়। মানে যেটা মাসাই মারা বা ওই সর্ট অফ সাউথ আফ্রিকার যে জঙ্গল সাফারিতে হয়, সাইটিংটা ওপেন ল্যান্ডের জন্য। এখানে মানে মিনি মাসাই মারা বলা যেতে পারে, প্রচুর ওপেন ল্যান্ড। ওই যে হাতি, একটু ব্যাক করো, গাছে আটকে গেছে। একটু ব্যাক করো, সামনের দিকে তাকিয়ে আছে না পেছন দিকে? সামনের দিকে তাকিয়ে আছে। কি কি দেখলে বলো? আমরা সব থেকে বেশি খুশি হয়েছি, আমি এলিফ্যান্ট দেখেছি। বাহ, আর কি দেখলে এলিফ্যান্ট ছাড়া? ওয়ান হর্ন রাইনো দেখলাম, তারপরে হচ্ছে আমরা ডিয়ার দেখলাম, আর আমরা আরো অনেক কিছু দেখবো হোপফুলি। ইয়েস। একটা স্পট ঘুরে এলাম আমরা, অনেকটা গিয়ে বেশ কিছু দেখলাম। এখন আবার আরেকটা স্পটে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। ড্রাইভার দাদা বলছে যে অনেক কিছু আছে। ড্রাইভার দাদাকে বললাম যে এখানে তো খুব একটা ভালো সাইটিং হলো না, স্কুল দিয়ে ডাকো, বললে কল করে দিয়েছি, ওরা রেডি আছে পোজের জন্য। পোজ দিয়ে রেডি, তোমরা শুধু রেডি থাকবে, দেখবে। অলরেডি হরিণকে আমরা পেয়েছি, দুটো হরিণকেও মিস কল দিয়ে ডেকেছে দাদা, পোজ দেখি আর দিয়েছে। বাকি কাকে কাকে ডেকেছিল। দেখেছি লাইট আছে। মারামারি করছিল, এমনি করি মারা করেছিল। দাঁড়াও ওই সিংহটা সবাইকে তাড়া করছে। কালো এইদিকে আসছে। অনেকটা ঘুরে মোটামুটি 101 ঘন্টা মতন ঘুরলাম আমরা জঙ্গলের ভেতরে, প্রচুর সাইটিং দেখলাম। এবার একটা জায়গায় রাইট টার্ন নিয়ে একটা জায়গায় এলাম, এখানে আছে ওয়াচ পয়েন্ট, ওয়াচ টাওয়ার। এই রুটটার দিকে প্রচুর হরিণ দেখতে পেলাম। ওইদিকে যেরকম প্রচুর গন্ডার বাইসন আছে, এই দিকটা প্রচুর হরিণ আছে। এই সামনে ওয়াচ টাওয়ার। সেলিয়েন্ট ফিচার্স অফ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ। ওয়ার্ল্ড লার্জেস্ট পপুলেশন অফ গ্রেটার ওয়ান হর্ন রাইনোসোরাস 2613টা অ্যাজ পার 2022 ক্যালকুলেশন। হাইয়েস্ট ডেন্সিটি অফ রয়্যাল বেঙ্গল টাইগার 104টে আছে। অ্যাকচুয়ালি কাজিরাঙা ওয়াইল্ড লাইফের দিক দিয়ে প্রচণ্ড পরিপূর্ণ, যার জন্য কাজিরাঙা এত ভিড় হয়। আমরা যারা নর্থ বেঙ্গলে যাই তারা চেষ্টা করি দেখার বাইসন, রাইনো, হরিণ। এখানে আসলে আপনার আরামসে দেখতে পাবেন। তো এখানে আসলে রাইনো, বাইসন তো গ্যারেন্টেড সাইটিং পাবেন, ডিয়ার, আর যদি কপাল ভালো থাকে বাঘও দেখতে পাবেন। আর হ্যাঁ, হাতি, অনেক বড় বড় মাছ আছে এখানে, বলছি নাকি অনেক বড় বড় মাছ আছে। ওকে, एक ही जगह में देखते रहिए। এইদিকে এগুলো কি? এগুলো উটবিড়াল মাছ খায়। আচ্ছা, ওইগুলো নাকি উটবিড়াল, ওইগুলো মাছ খায়। পুরো মাছ খাচ্ছে বসে বসে ধরে ধরে।
ময়ূর 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 কি ছিল না ময়ূর এমনি পাখি ভালো পাখি ছিল এখানে আছে ময়ূর নেই। নেই গঙ্গা পড়ায় কাল যেহেতু অনেক রাতে পৌঁছেছি রুম দেখাতে পারিনি আপনাদের, এখন না নতুন ফ্রেশ রুম দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুমের এন্ট্রান্স। এই এখানে ডাবল বেডের রুম, এসি আছে, টিভিও আছে, একটা বসার জায়গা আছে, আর এইদিকে হচ্ছে বারান্দা। বেশ বড় বারান্দা। আমাদের রুমটাও সিমিলার, আমাদের রুমটা একটু বড়, আমাদের 4 বেডের রুম। বারান্দাতে বসার জায়গা আছে, টেবিল আছে, বসার জায়গা। আর বারান্দা থেকে ভিউটা এত সুন্দর, সামনে পুরো সবুজ বাগানের গালিচা, দারুণ। প্রপার্টিটা খুব সুন্দর মেনটেন হয়েছে গভর্নমেন্ট অফ আসামে। আলমারি আছে, বেশ বড় আলমারি, এখানে আয়না, টয়লেট, গিজার আছে, বেসিন, আয়না, টাওয়েল, বাথরুমটা বেশ বড়। এই প্রপার্টির রুমগুলো বেশ সুন্দর, আমাদের রুমগুলো একটু বড় থেকে, বাট ওভারঅল সবকটা রুমই সুন্দর। আমাদের বেডগুলো একটু বড়, আমাদের 4 বেডের, এগুলো ডবল বেডের। আর খাওয়া দাওয়া সেভাবে তো কালকে করিনি, আমরা কালকে রাত্রিবেলা রুটি আর চিকেন খেয়েছি, ভালো রান্না করেছিল। আজকে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি অলরেডি, ব্রেকফাস্ট করবো এখন গিয়ে, দেখাচ্ছি কী আছে ব্রেকফাস্টে। আর আশপাশটা ঘুরে রাখবো আপনাদের। এই প্রপার্টিটা এত সুন্দর, এখানে 2 দিন আপনারা এসে কাটাতে পারেন। আচ্ছা, রুম রেন্টের ব্যাপারে বলে দিচ্ছি, আমরা যে রুমে আছি সেটার রুম রেন্ট পড়ছে 1600 টাকা করে। এখানে অনেকগুলো ভ্যারাইটির রুম আছে, এগুলো এই বিল্ডিংয়ের মধ্যে যেগুলি নেন তাহলে 1600 থেকে 1800-র মধ্যে আসবে। আর যদি আপনি কটেজ নেন সেগুলো 2300 টাকা, 2100 থেকে 2300 টাকা রেঞ্জে আছে। কটেজগুলো আমি পারলে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের এই প্রপার্টিটার পেছনে পুরো চা বাগান, প্রাইভেট চা বাগান, আসার সময় দেখতে পেলাম। আর পুরো চারিদিকটা প্রপার্টি। ওইদিকে নিচে হচ্ছে এন্ট্রেন্স, এখানটা। আর এটা হচ্ছে এই করিডোর অনুযায়ী পুরো ঘর। এটা ফার্স্ট ফ্লোর, এর ওপর 2nd ফ্লোর। এই প্রপার্টির কন্ট্যাক্ট ডিটেলস, কীভাবে বুকিং হয়, সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো আপনারা অনলাইনে বা ফোন করে বুকিং করে আসতে পারেন এখানে। গভর্নমেন্ট অফ আসামের এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের ডিটেলস আমি মেনশন করে দেবো। 1-2 মাস আগে থেকে বুকিং করলে আপনার সমস্ত রকম রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই হচ্ছে রিসেপশন। রিসেপশন এরিয়া, এখানে একটা ছোট্ট সুভেনিয়ার শপ আছে আমাদের হোটেলের ভেতরে, সুন্দর ছিমছাম গোছানো বসার জায়গা। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে রুমগুলো, রিসেপশন কাউন্টার। আর রেস্টুরেন্টও আছে এখানে, এই হচ্ছে রেস্টুরেন্ট। এই পেছনে হচ্ছে রুমগুলো দেখা যাচ্ছে, সুন্দর গাছপালা। এইদিকে রুমগুলোতে আমরা আছি ওপরে ডান দিকে। এই রুমগুলো ব্যালকনি, সমস্ত রুম। এখানে গাড়ির পার্কিং এরিয়া। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি আরামসে রাখতে পারেন। প্লাস যত জিপ সাফারি গাড়ি সব এখানে এরা রাখে। আপনাদের এবার আমি কটেজগুলো দেখাচ্ছি। যারা বাচ্চাদের নিয়ে আসবেন তারাও নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। বাচ্চারা ব্যস্ত থাকবে, আপনারাও ব্যস্ত থাকবেন, আপনাদের মতো এনজয় করবেন, বাচ্চারাও এনজয় করতে পারবে। বাচ্চাদের খেলার দোলনা,
কতটা বড় এরিয়া দেখুন, খুব সুন্দর ঘাসের গালিচা, খুব ঘাস কাটা হচ্ছে তো বোঝা যাচ্ছে, মানে মেনটেন হচ্ছে পরিষ্কার। আর এই হচ্ছে কটেজ, বিভিন্ন কটেজে বিভিন্ন রকম নাম। এই কটেজটার নাম যেমন দেওয়া আছে রাইনো, এটা ডবল বেডের কটেজ। এইগুলো মোটামুটি 2100 থেকে 2300 টাকার মতন এর প্রতিদিনের ভাড়া। এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা, এই দিক দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা, এখান দিয়ে অনেকগুলো কটেজ আছে। রাইনো, এখানে মানে লোক আছে, এর নাম ডিয়ার, প্রাণীর নামে রাখা। এখানে টোটাল 6টা কটেজের ফেসিলিটি আছে, 3টে জায়গাতে টোটাল 6টা রুম আছে। আরও 2টো বাইসন আর বাফেলো, এখানেও 2টো আছে, একটার নাম এলিফ্যান্ট আর একটা টাইগার। এই রাস্তাটা ধরে আমরা অ্যাকচুয়ালি এন্ট্রি নিয়েছি, এই রাস্তা ধরে এন্ট্রান্স। কাজিরাঙা ভ্রমণের জন্য 2-3টে ইম্পর্টেন্ট কথা বলে রাখা দরকার। প্রথম যেটা হচ্ছে কোন সময় আপনারা আসবেন। কাজিরাঙা ভিজিট করার একদম বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল। তো এই টাইমে আপনারা সব কিছু ওপেন পাবেন, সব কিছু এখানে চালু থাকে, যেমন এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি। যদি আপনারা মেতে আসেন, মেতে আপনারা এলিফ্যান্ট সাফারিটা পাবেন না, হাতি সাফারিটা পাবেন না, সেই জায়গায় আপনারা জিপ সাফারিটা করতে পারেন। তাও ডিপেন্ড করছে, আমরা এখন এসেছিলাম এখানে, মাঝখানে 1-2 দিনের জন্য বন্ধ হয়ে গেছিলো আবার জিপ সাফারিটা। তো সেটা একটুখানি আপনাকে আগে থেকে যে আপনি হোটেল বুকিং করে আসবেন, সেই হোটেলে একটুখানি খোঁজ খবর নিয়ে আসবেন, মানে এগুলো অ্যাভেলেবেল আছে কিনা। এইটা হচ্ছে একটা মেন রিজন এপ্রিল থেকে, মানে এপ্রিলের মধ্যে, অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে আসার জন্য। আর সেকেন্ড হচ্ছে কাজিরাঙা ভ্রমণের যে হোটেল আপনারা বুকিং করবেন, জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি বুকিংটা এখান থেকেই হয়, মানে হোটেলওয়ালাকে বললে ওরা জিপ সাফারি গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। আর হাতি সাফারিটা মানে বুকিং এখান থেকে আপনারা বলে করাতে পারেন, আর পেমেন্টটা আপনারা করতে হবে দুটোরই। যে এন্ট্রি পয়েন্ট আছে কাজিরাঙা, সেই এন্ট্রি পয়েন্টে কাউন্টার। তো এগুলো একটু মাথায় রাখবেন। আর কিছু নিয়ম যেগুলো আপনাদের দেখিয়েছি আগে অলরেডি, নিয়মগুলো মেনটেন করলেই এখানে আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। ডেফিনেটলি আসুন কাজিরাঙা। এই হচ্ছে ইনফরমেশান, আর বাকি ইনফরমেশান আস্তে আস্তে আপনাদের শেয়ার করবই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলুন ব্রেকফাস্টটা করি। কি হয়েছে? গরম গরম অল্প এসে গেছে, আমার মানে ফুল বিল গরম একদম। আমি একটু চা খাবো। ও চা না, যা খাতে চাই তা তো। গরম গরম আলু পরোটা এসে গেছে। আর এখানে স্পেশালিটি আসাম চা অর্ডার দিলাম, দুধ চা। কেন আসামে দুধ চাটাই বেশি পপুলার, কিন্তু চিনি কম দিতে হচ্ছে। খেয়ে নি, খেয়ে বলছি কেমন। হ্যাঁ বেশ ভালো, আলু পরোটা যেমন হয় ভালোই বানিয়েছে। কেমন লাগছে আলু পরোটা? হেভি খেতে, জায়গাটাও হেভি, আর জায়গাটা তো অপূর্ব সুন্দর। সব হেভি, যেমন টেস্টি খাবার সেরকম সুন্দর জায়গা। বাহ, আর কি চাই। খেয়ে নি তাহলে। এরপর আমরা খেয়ে দিয়ে গুছিয়ে বেরোবো ভালুকপং। ভালুকপংয়ের জন্য বেরোবো, দেখাবো আপনার। আরো টেস্টি হবে কিন্তু আদা দিলে, আদা আর একটুখানি ফ্লেভারটা গোটা করে এলাচ একটু প্রপার আসাম চা, একদম ফাটাফাটি দিয়ে দিলে মালটা দারুণ। আলু পরোটা পর চাটা খেয়ে হেভি লাগছে। মাথা ব্যথা ছেড়ে যাচ্ছে, জাস্ট মাথা ব্যথা একদম গায়ে। চিনিটা বড্ড আসাম টি, হালকা চিনি, আসাম দুধ চা, আর কি চা। হ্যাঁ, অমলেট বলা আছে, এটা ওটা ছোট রুম। এই অমলেট ভালোই, অমলেটটা নুনটা কম, তেলটা বেশি। খেতে সবকটা খাবারই খেতে ভালো। সবকটা খাবার, আলু পরোটা, আসাম দুধ চা, ওটা ফাটাফাটি। টু গুড অ্যান্ড অমলেট। নুনটা একটু কম, আর একটু নুন নিলে ভালো হতো। ব্রেকফাস্ট চাটা এত ভালো লেগেছে, এবার আরেকটা করে চা অর্ডার করেছে। কোথায় যাওয়া হচ্ছে?
towards Valumpong. গাড্ডি পো 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 ভালুকপো। আমরা এখন বেরোচ্ছি, সময় এখন 1:30 ভালুকপংয়ের দিকে, একটা লেট হয়ে গেল। চলো লেটস গো। এই গাড়ি আমাদের ট্রাভেলার 26 সিটারের, বেরিয়ে পড়া যাক ভালুকপংয়ের জন্য। চলো আব্দুল ভাইয়া, গুড আফটারনুন, ভালো তো? চলো। এখন এখান থেকে ভালুকপং কতক্ষণ লাগবে আব্দুল? ভালুকপং কতক্ষণ লাগবে? 3 ঘন্টা। 3 ঘন্টায় ভালুকপং পৌঁছে যাওয়া উচিত, যদি মাঝখানে কোনো হল্ট না নিই। হল্ট তো নিতে হবে, সাইট সিন দেখতে হবে। চলতে চলতে একটা রোড সাইড স্টলে দাঁড়ালাম, যেখানে সুভেনিয়ার পাওয়া যাচ্ছে। কাজিরাঙায় ওখানে দেখাচ্ছিলাম সুভেনিয়ার শপ, ওখানে দামটা একটু বেশি দেখাচ্ছিল, তো বললো এখান থেকে নিতে পারেন, ড্রাইভার আব্দুল বললো। তো এখানে এই রোড সাইড স্টলটা, এখানে গন্ডার, পাখি বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে, সবাই কিনছে। কত করে বলছে এগুলো? 100 টাকা ফাইনাল? 100 কমেও দিতে পারবে না বলছে। আচ্ছা, এখানে গন্ডার আছে বিভিন্ন কালারের, বড় বড় সাইজের গন্ডার। হাতি আছে। হ্যাঁ, হাতি কত করে? 1050। কম হবে না কিছু? এই হাতি কম হবে না কিছু? কত হবে? 800? 950। আরে দাম বেশি। ওগুলো অনেক হালকা, একটু ভারী হলে নিলে 350 টাকা। এটা একটু ভালো ভারী আছে। এটাও ভারী আছে। এই গন্ডারটা দেখ কত বড়। ওটা নিয়ে কি? তুমি এক কাজ করো, যেতে চলে যাও কাজিরাঙা, ওখানে অরিজিনাল আছে, ওটাও নিতে পারো। এইটা নিয়ে এগুলো আরো আছে তোমার কাছে? হর্নবিল পাখি ভালো। এগুলো আছে, এই কচ্ছপ। গন্ডারগুলো আর বার কর না, পরিষ্কার করে দেখে দেখে। আর নাই, ফিনিশিং হয় না, কাজ হয় না। অরুণাচল প্রদেশের ভালুকপং যাওয়ার পথে কাজিরাঙা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের অন্যতম জনপ্রিয় নামেরি জাতীয় উদ্যান। আসাম রাজ্যের অন্তর্গত কামেং নদীর ধারে অবস্থিত এই জাতীয় উদ্যান প্রায় 200 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপনারা যারা জঙ্গল ও বন্যপ্রাণী ভালোবাসেন তারা এখানে একটা দিন থেকে ঘুরে দেখে নিতে পারেন এই জাতীয় উদ্যানটিকে। এখানে থাকার জন্য বেশ কিছু রিসর্ট আর হোমস্টের ব্যবস্থা আছে, যার কন্ট্যাক্ট ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কাজিরাঙার মতন এই জাতীয় উদ্যানেও দেখা মেলে হরেক রকমের ফ্লোরা আর ফনার। এই উদ্যান ঘুরে দেখার জন্য ভোরবেলা এখানে একটি ট্রেকিংয়ের ব্যবস্থাও আছে, যার বুকিং অনলাইন ও অফলাইনে করা যায়। এছাড়াও এখানে এই কামেং নদীর ওপর রিভার রাফটিং করার ব্যবস্থাও আছে। কিন্তু আজ সময়ের অভাবে আমরা এই জায়গাটি ছেড়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ভালুকপংয়ের উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 5:20। আমরা জাস্ট এখন চেক ইন করছি অরুণাচলের গেট দিয়ে। পেছনে অরুণাচলের গেট, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমাদের আইএলপিটা চেক হবে। আচ্ছা, অরুণাচল আসতে গেলে যে মেন ডকুমেন্টটা লাগে সেটা হচ্ছে আইএলপি বা ইনার লাইন পারমিট, ইন্ডিয়ান রেসিডেন্টদের জন্য। আর যারা বিদেশি তাদের জন্য লাগে পিএপি। তো আইএলপিটা আমরা অনলাইন করে এসেছি ওখান থেকে, কলকাতা থেকে। সেই ডকুমেন্ট এখানে দেখাতে হবে, আর একটা আইডি কার্ড দেখাতে হবে। সেটা দেখিয়ে আমাদের এখন এন্ট্রি পাবো এখানে। তো গেটে দাঁড়িয়েছি, এই হচ্ছে অরুণাচলের গেট। অরুণাচল ঢোকার আসাম থেকে অনেকগুলো পয়েন্ট আছে, এখান থেকে ম্যাক্সিমাম লোকরা এখানে ঢোকে। সেখানে আমরা এখন পৌঁছালাম, আই থিঙ্ক 5-7 মিনিটে হয়ে যাবে। পরে আমরা বেরিয়ে যাব ভালুকপংয়ের জন্য। এই ভালুকপং ঢুকলাম, ঢুকে এখন আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি। এই হোটেলটা পেছনে আমাদের হোটেল গারুদা। হোটেল গারুদা আমরা লাঞ্চ করতে এসেছি, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কিছু খাওয়া হয়নি।
সবাই মিলেমিশে খাচ্ছে, রাইস নুডলস মোটো মিলে। খাবার আসুক, দেখাচ্ছে কিরকম হয়। শুনে যেখানে খাবার নাকি খুব ভালো, বাকিটা দেখা যায়। খাবার এসে গেছে, দেখাচ্ছে আমরা কী কী নিয়েছি। এখন আমরা যে অর্ডার দিয়েছি পর্ক থালি। পর্ক থালির মধ্যে অনেক কিছু আছে, এখানে উচ্ছে আছে, ভাত আছে, বেগুনি আছে, আলু ভাজা, এদিকে একটা কি একটা দিয়েছে, ওরা শাক দিয়েছে, আর সাথে হচ্ছে পর্ক, স্যালাড আছে। আর এই লঙ্কাটা কি স্পেশাল লঙ্কা নাকি? কি লঙ্কা? ভূত জালিকা, ভূত জোলাকিয়া, ভূত জোলাকিয়া দিয়েছে। জোলাকিয়া আপনারা সবাই জানেন ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য স্পাইসিয়েস্ট লঙ্কা। শাক দিয়ে ভাত, লোকাল শাক, পাট শাকের মতন খেতে। তারপরে একটা খাচ্ছে, এখন বুঝতে পারছেন, একটু পরে বুঝবে। সেরকম একদম মরে যাওয়ার মতন ঝাল আছে, অবভিয়াসলি ঝাল আছে। আলু ভাজা, বেগুনি, উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা। একটু ট্রাই করে দেখলাম, বেশ ঝাল। ভাতের সাথে গেলাম, শুধু গেলাম না, রিচ নিয়ে আবার খাচ্ছে। বিরাট দেবেন। আমাকে বাম্বু চিকেন নাও, টেস্ট না বাম্বু চিকেন। বেলি ওয়াটার বোতল কত নিয়েছিলি? দুটো। আচ্ছা, আমাদের আরেকটা জলের বোতল লাগবে, তো বড় নিতে হবে। এখন সন্ধ্যে 6টা কুড়ি, আমরা জাস্ট এসে পৌঁছালাম ভালুকপংয়ে, আমাদের যে হোটেল এসডিসিতে। অরুণাচল ক্রস করে মিনিট 15 মতন লাগে এখানে আসতে। জাস্ট হোটেলে চেক ইন করলাম। হোটেলটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, আমরা এক রাত কাটানোর জন্য একটা বেসিক হোটেল নিয়েছি। আমি রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম, ডবল বেডরুম আমাদের। এইটা নন এসি রুম, এদের এসি রুমও তৈরি হচ্ছে, কিন্তু টাইম লাগবে। আপাতত নন এসি রুমই অ্যাভেলেবেল আছে। রুম রেন্ট যদি বলি, রুম রেন্ট এখানে বেশি না। এখানে আমরা এই রুম নিয়েছি 900 রুপিস করে, মানে 1200 রুপিস করে ছিল এদের রেট। আমরা বার্গেনিং করে নিয়েছি, যেহেতু অনেকগুলো ফ্যামিলি আছে। এক রাত কাটানোর জন্য ঠিক আছে। একটা টেম্পোরারি রুম। এই এখানে টয়লেটটা আছে, দেখাচ্ছি। এটা টয়লেট, গিজার আছে, বেসিন, আয়না, বেসিক জায়গা আছে, সেগুলো সব ঠিক আছে। এখানে একটা সিলিং ফ্যান আছে, এখানে আরেকটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে, এতে এসি নেই। টিভি আছে, বসার জন্য চেয়ার আছে, ডবল বেড, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। মানে একদমই বেসিক রুম এক রাত কাটানোর জন্য, কারণ কালকে সকালবেলা আমরা আবার বেরিয়ে যাবো দিলাম। এই হচ্ছে অবস্থা। এখন সেরকম তো কিছু করার নেই। ডিনার করে একটু পরে আমরা শুয়ে পড়বো। কালকে দিলাম যাবো, সেই ভিডিও আসবে আবার পরবর্তী পর্বে। চলো, টাটা। পরবর্তী পর্বে আপনাদের কাছে তুলে ধরব কামেং নদীর ওপর আমাদের জীবনের প্রথম রিভার রাফটিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতা, আর সাথে এগিয়ে যাব আমাদের আগামী গন্তব্য দিরাংয়ের উদ্দেশ্যে। তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে রাখবেন আমাদের এই চ্যানেল ট্রাভেল উইথ দেবদীপকে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।